যুক্তরাষ্ট্রের আচরণ কি কোনো নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে? মাদুরোর অপহরণ নিয়ে বিশেষত এই আলোচনাটি সামনে এসেছে। আলোচনাটি তুলেছে ইউরোপ থেকে। এর বাইরে এর বাইরে যে জিনিসটি আছে সেটা হচ্ছে মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিন নিয়ে হঠাৎ করে আলোচনা এবং এর বিবর্তিত রূপ হিসেবে ডনরো ডক্ট্রিনের কথাটি সামনে এসেছে। এবং ফাইনালি যে প্রসঙ্গটি আমরা প্রথম পর্বে যে আর্কটিক রাজনীতি নিয়ে কথা বলেছিলাম, সেই আর্কটিক রাজনীতির সাথে কি কোনোভাবে দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ কানেক্টেড কিনা, এই দুটো কি একসঙ্গে যুক্ত কিনা? ভূরাজনীতির খেল এর দ্বিতীয় পর্বে স্বাগত। খেয়াল করুন, দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্র এক ধরনের আধিপত্যবাদী আচরণ করছে, এটা বহু বছর ধরেই করছে, কিন্তু একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যাওয়া সবাইকে বিস্মিত করেছে। কিন্তু বিস্মিত হওয়াটা কি উচিত ছিল? এটা কি বিস্ময়ের কোনো ঘটনা ছিল, নাকি এইটা ছিল একটা ধারাবাহিকতা, যে ধারাবাহিকতার পথ ধরে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই চলছে? আসলে আলোচনায় এসেছে মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনটা আসলে কি? মনরো ডক্ট্রিন নিয়ে বলা হচ্ছে যে মনরো ডক্ট্রিন আসলে একটি আধিপত্যবাদী আকাঙ্ক্ষা যেটা যুক্তরাষ্ট্র সামনে নিয়ে এসেছে। কিন্তু মনরো ডক্ট্রিনের শুরুটা কিন্তু এর মধ্য দিয়ে ঘটেনি। মনরো ডক্ট্রিনের শুরুটা ঘটেছিল 1823 সালে, যে সময়টাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো এই নতুন যেই মতবাদটি হাজির করেন, সেটা হচ্ছে যে এই অঞ্চলে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং তার সন্নিহিত অঞ্চলে ইউরোপের দেশগুলো যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। খেয়াল করুন, যে কোনো বিচারেই এটি ছিল এক ধরনের রক্ষণশীল অবস্থান, নিজের আত্মরক্ষার স্বার্থেই করা হচ্ছিল। প্রেক্ষাপটে কী ছিল? প্রেক্ষাপটে ছিল তৎকালীন সময় 1823, টাইমলাইনটি খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। সেই সময়টিতে আসলে ব্রিটেনের মতো ঔপনিবেশিক শক্তি ছিল, যে ব্রিটেন থেকে মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে। অর্থাৎ সেই আপনি যদি 1776 সালকে স্বাধীনতার বছর ধরেন, সেই সময় থেকে তারা স্বাধীন হলো। তারপর থেকে দেখলো যে হঠাৎ করেই এই ব্রিটিশ উপনিবেশিক শক্তি এবং পাশাপাশি স্পেন ছিল, রাশিয়া ছিল, তারা হচ্ছে নানাভাবে ওই অঞ্চলটাতে নতুন তৎপরতা চালাচ্ছে, বিশেষত নৌপথ ঘিরে এবং বিশেষত দক্ষিণ আমেরিকার অঞ্চলগুলোতে। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে ভয় পাচ্ছিল তখন যে এটা সম্প্রসারিত হয়ে তার ভূখণ্ডে না চলে আসে। এবং এই ভয় থেকেই কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো এই মনরো ডক্ট্রিন প্রস্তাব করেন এবং সেইটা আদায় করে নেন সেই ঔপনিবেশিক শক্তি বা স্বাধীন রাষ্ট্রগুলোর কাছ থেকে। অর্থাৎ একটা আত্মরক্ষামূলক যেই জায়গাটা ছিল আসলে যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, পর্তুগাল এবং এদিকে রাশিয়ার কাছ থেকে আত্মরক্ষামূলক অবস্থান, যেন তার এদিকে উপনিবেশ সম্প্রসারণ না ঘটে। সেটাই 1904-এ এসে যখন আহ, আহ, যেই টেডি রুজভেল্ট, যেই আহ, ওই সময় তিনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট 1901 থেকে 1909 এই পিরিয়ডের মধ্যে, এবং তখন তিনি এটাকে বলা হয় রুজভেল্ট করোলারি, এটাকে একটু সম্প্রসারিত করেন এবং তখন তিনি বলেন যে ততদিনে যুক্তরাষ্ট্রের একটু কোমর শক্ত হয়েছে, তারা মাসল গেইন করেছে, বিশেষত অর্থনৈতিক জায়গা থেকে প্রচুর তেলের খনি পেয়েছে, সোনার খনি পেয়েছে, এবং এই খনির জায়গাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা পড়ে থাকবেন হয়তো, আমাকে কবর দিও হাঁটু ভাঙার বাঁকে, অনেকেই হয়তো পড়েছেন যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে সেইখানকার আদিবাসী জনগোষ্ঠীকে উৎখাতের এক করুণ ইতিহাস আছে সেখানে লেখা। আপনারা চাইলে বইটি সংগ্রহ করে পড়তেও পারেন। তো সেই সময়টাতে এই খনিজ মাটির তলা থেকে তুলে এনে এটার মধ্য দিয়েই আসলে যুক্তরাষ্ট্র ক্রমে শক্তি বৃদ্ধি করে। এবং রুজভেল্ট তখন কি করলেন? রুজভেল্ট বললেন যে এই সন্নিহিত অঞ্চলে যদি কোনো অপরাধমূলক কাজ হয় সেইটার তিনি হচ্ছে নিরোধ করতে পারবেন, যুক্তরাষ্ট্র সেখানে বল প্রয়োগ করতে পারবে। অর্থাৎ আশপাশের অঞ্চলের যেই স্বাধীন দেশগুলো আছে সেই দেশগুলোতে এক ধরনের পুলিশি ব্যবস্থা চালু করেছিল এই মনরো ডক্ট্রিনের সম্প্রসারণ, অর্থাৎ রুজভেল্ট করোলারির মধ্য দিয়ে। তো রুজভেল্ট করোলারির সময়টাতে যেই ঘটনাটি ঘটলো সেইটা আসলে হচ্ছে এক ধরনের সম্প্রসারণবাদ। এবং সেই পিরিয়ডটাতে কি ঘটছে? সেই পিরিয়ডটাতে দেখা যাচ্ছে একটা অঞ্চল ধরে যুক্তরাষ্ট্র নৌ বাণিজ্য শুরু করছে এবং নৌ বাণিজ্যের জন্য তার নৌ রুটটি নিজের জন্য ওপেন করাটা খুব জরুরি ছিল। খেয়াল করার বিষয় হচ্ছে আত্মরক্ষামূলক একটি ব্যবস্থা ক্রমে সম্প্রসারণবাদী একটা ব্যবস্থায় রূপান্তর হয়েছে। তারপর এই রুজভেল্ট করোলারের পরে এটা রিনিউ হয়নি, কিন্তু ওইভাবে ঘোষিতভাবে রিনিউ না হলেও একভাবে রিনিউ হয়েছে। এবং এই রিনিউর মধ্য দিয়ে যেটা হয়েছে সেটা হলো
এখন আমরা এটার একটা নগ্ন রূপ দেখতে পাচ্ছি, যেটা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ডনরো ডক্ট্রিন। না, তিনি শুরুতে নিজে বলেননি, অন্যরা বলছিল। তিনি এক ধরনের অনিচ্ছুক রাজার মতো করে বলেছেন, এত করে যখন বলছো তাহলে আমি মেনেই নিলাম যে এটা ডনরো ডক্ট্রিন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটা ডক্ট্রিন। তো এটা মেনে নিয়ে তিনি বলছেন যে এই পুরো পশ্চিম গোলার্ধ তার চাই। তো পশ্চিম গোলার্ধ চাওয়ার সাথে আর্কটিকের প্রসঙ্গটি আসছে কোন জায়গা থেকে? পশ্চিম গোলার্ধের যদি ওপরের অংশ দেখি, অর্থাৎ উত্তরের দিকে যদি আমি যাই, তাহলে গ্রিনল্যান্ড আসছে। খেয়াল করার বিষয়, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গ্রিনল্যান্ড তার লাগবেই, ওটা আমার চাই। বিজ্ঞাপনের ভাষার মতো করেই যেন তিনি বলছেন যে গ্রিনল্যান্ড আমার চাই। পাশাপাশি কানাডার কথা বলছেন, এবং নিচের দিকে তিনি ভেনেজুয়েলা যখন মাদুরোকে অপহরণ করে নিয়ে গেলেন, এবং সেইটাকে তিনি বলছেন একটা সত্যিকারের একটা বিজয় হিসেবে, এবং সেটার মধ্য দিয়ে তিনি ভেনেজুয়েলার তেল সম্পদ বিক্রি করে এই অভিযান এবং এটার যাবতীয় ব্যয় মেটানোর কথাও ঘোষণা করেছেন। ঠিক একই সময়ে তিনি কলম্বিয়া নিয়ে কথা বলছেন, একই সময়ে তিনি গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছেন, তিনি পানামা খাল নিয়ে কথা বলছেন। পানামা খাল সহ এই পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেই হেজিমনি বলি বা যেই আধিপত্য বিস্তারের যেই আকাঙ্ক্ষার কথা বলি, সেটা আমরা পরের পর্বে বলবো। কিন্তু এখানে যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি এই কানেকশনটা যদি বুঝতে চান, সে কানেকশন বুঝতে হলে একটু ফিরে যেতে হবে 2025 হিসেবে, প্রজেক্ট 2025 হিসেবে রিপাবলিকানরা একটা ঘোষণা দিয়েছিল গত মার্কিন নির্বাচনের আগে। সেই ঘোষণার মধ্যেই কিন্তু ছিল এই পশ্চিম গোলার্ধ কেন্দ্রিক প্রস্তাবটি। এবং সেখানে তিনি তারও আগে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন যে 2016 সালে যখন ট্রাম্প হাজির হচ্ছেন নির্বাচনী মাঠে নতুন একজন কন্টেন্ডার হিসেবে, সেইখানে তিনি প্রথমেই বলছেন আমেরিকা ফার্স্ট, প্রথমেই বলছেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এখন সম্ভবত সেই আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট, অর্থাৎ কতটা গ্রেট সেটা আঞ্চলিক মানচিত্রের হিসেবে, অর্থনৈতিক শক্তি হিসেবে, সামরিক শক্তি হিসেবে, আর কোন কোন মাত্রা দিয়ে, সেটা এখন বোধহয় একটু দৃশ্যমান হতে শুরু করেছে। এই যে জায়গাটি, এই খেয়াল করুন যে কলম্বিয়ার কথা যখন এলো, আপনি যদি মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে এই পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝি যে অঞ্চলটা, অর্থাৎ মধ্য আমেরিকার কিউবা বাদে বাকি সবগুলো অংশকে কিন্তু যুক্তরাষ্ট্র নিজের করায়ত্ত করেছে আগেই। এখন বাকি ছিল দক্ষিণ আমেরিকার এই অংশগুলো, যেখানে শাভেজের দেশ, শাভেজের উত্তরসূরি হিসেবে মাদুরো ছিলেন। এদিকে কিউবা ছিল কাস্ট্রোর দেশ হিসেবে, এখনও কিউবা লড়াই করে যাচ্ছে। এবং এইদিকে ভেনেজুয়েলার পাশের দেশটি কি? পাশের দেশটি হচ্ছে কলম্বিয়া, এবং তারপরেই কিন্তু সেই পানামা খালের সেই রুটটি আছে। অর্থাৎ পানামা খাল অর্জন করলেও যদি ভেনেজুয়েলা এবং কলম্বিয়া তার আয়ত্তে না আসে, তাহলে পানামা খাল পাওয়াটা তার জন্য যথেষ্ট হবে না। ফলে এই রুটে সে আর কোনো ধরনের বাধা কোনো দিক থেকে আসুক, সেটা সে কোনোভাবেই চায় না। এ হলো মানচিত্রের নিচের দিকে, অর্থাৎ দক্ষিণমুখী জায়গা, যেটা আটলান্টিকের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে, এবং এই রুটটি তার ভীষণভাবে জরুরি। এটা শুধুমাত্র বাণিজ্য রুটের জন্য তা নয়, সামরিক কারণেও জরুরি, নজরদারির কারণেও জরুরি। আর ওপরের দিকে আছে আর্কটিকের সেই রুট, যেই রুটে আসলে সেই গ্রিনল্যান্ড বলি বা নর্ডিক কান্ট্রিজগুলো বলি, সেই রুটটি ওপরের দিকে আছে। ফলে ডোনাল্ড ট্রাম্প যখন দক্ষিণ ও মধ্য আমেরিকাকে নিজের করে নিতে চাইছেন, একেবারে আপন করে নিতে চাইছেন, তিনি এই পুরোটাকেই বলছেন আমেরিকা, যদিও দুটি আলাদা মহাদেশ। এবং এটার মধ্য দিয়ে আলটিমেটলি তিনি একটি ঔপনিবেশিক আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, যেই ঔপনিবেশিক আকাঙ্ক্ষা থেকে বাঁচার জন্য মনরো ডক্ট্রিন এসেছিল। পয়েন্ট টু বি নোটেড যে এই জায়গা থেকে যেই যুক্তরাষ্ট্র একটা সময় নিজেকে বাঁচাতে চেয়েছে, সেই একই মনরো ডক্ট্রিনকেই তারা সামনে নিয়ে এসেছে তার উপনিবেশ বিস্তারের জায়গার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যে। এই যে জায়গাটি, এই টোটাল অঞ্চলটি, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বিভিন্ন চর্চাতেও এ নিয়ে একাধিক কন্টেন্ট হয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবং গ্রিনল্যান্ডের প্রসঙ্গে বা গ্রিনল্যান্ড সহ নর্ডিক এই জোন পুরোটার যেই খনিজ সম্পদ আছে, সেটা সম্পর্কেও মোটামুটি এক ধরনের আলোচনা এখনও চলছে। এটা শুধু খনিজ সম্পদের হিসাব নয়, এটার টোটাল যে নৌ রুট বলি বা বাণিজ্য রুট বলি, সে বাণিজ্য রুটের একটা হিসাব, নজরদারির হিসাব, সামরিকায়নের হিসাব। এই পুরোটা একটা আকাঙ্ক্ষাকে মূর্ত করছে ক্রমশ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র থাকতে চায় না, যুক্তরাষ্ট্র আমেরিকা হয়ে উঠতে চায়। আমরা জানার চেষ্টা করব যুক্তরাষ্ট্র কেন আমেরিকা হয়ে উঠতে চায়। আগামী পর্বে চোখ রাখুন, যুক্তরাষ্ট্রের এই আমেরিকা হয়ে ওঠার বাসনাটি কেন এত প্রবল হয়ে উঠছে, এটার পেছনের রাজনীতিটি আসলে কি। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।